তো আজকে আমরা শিখব ন্যারেশন। এই ন্যারেশন আমরা কেন শিখতে যাব স্যার? না, ন্যারেশন শিখতে হবে এই কারণে যে তুমি যদি একজন মাধ্যমিকের স্টুডেন্ট হও বা একজন উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও বা কোনো তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, ন্যারেশনের ইউজ তুমি সব জায়গায় দেখতে পাবে। এই ন্যারেশনকে বলা হয় বাংলায়, একে বলা হয় কি না, এই ন্যারেশনকে আমরা বলি উক্তি। যেমন এখানে যদি বলি, একটা উদাহরণ প্রথমে আমরা নিয়েছি যে রুচি সেড টু রুহি আই লাভ মিউজিক। রুচি বলছে রুহিকে যে আমি মিউজিক ভালোবাসি। এবার এই কথাটা যদি আরেকজন শোনে, তার নাম হচ্ছে সিমি, এদের দুজনের যখন কথোপকথন হচ্ছিল, যদি এরকম একটা থার্ড ব্যক্তি উপস্থিত থাকে যার নাম হলো সিমি, তাহলে এই কথাটিকে দুভাবে উপস্থাপন করতে পারে অন্য কোনো চতুর্থ ব্যক্তির সামনে। আমি ধরে নিলাম এই চতুর্থ ব্যক্তি একজন দীপ্তি বলে কারু নাম, এ যদি দীপ্তিকে এই কথাটি বলে, এ দুভাবে বলতে পারবে। কীভাবে বলতে পারবে না, এ অ্যাজ এ টিচ একই রকমভাবে রেখে বলতে পারে, কোনো পরিবর্তন না করে। কিভাবে বলবে যে রুচি সেড টু রুহি আই লাভ মিউজিক, এইভাবে বলতে পারে। বা দ্বিতীয়ভাবে আর একভাবে বলতে পারে কি না, সে এটাকে একটু পরিবর্তন করে বলতে পারে। যেমন কি না, সে বলতে পারে কাকে, দীপ্তিকে বলতে পারে সিমি যে রুচি টোল্ড রুচি রুহিকে বলল সি লাভড মিউজিক। সে বলতে পারে আর একভাবে কি না, একটু পরিবর্তন করে, যে রুচি রুহিকে বললো যে সে মিউজিক ভালোবাসতো বা যে সঙ্গীত ভালোবাসতো। তাহলে এই প্রথমের কেসটিকে বলা হয়, যখন আমরা অ্যাজ এ টিচ ডাকছি, এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট মানে এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করাচ্ছি না, তাহলে এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। আর যেটাই সে চেঞ্জ করে বলল, সেটাকে আমরা বলতে পারি কি না, এটাকে আমরা বলতে পারি ইনডাইরেক্ট স্পিচ। দুভাবে উপস্থাপন করা যেতে পারে। এবার তোমরা দেখো যে আমরা এইভাবে তো বললাম, একভাবে চেঞ্জ করে বললাম আর একভাবে অ্যাজ এ টিচ রেখে বললাম। এই ডাইরেক্ট স্পিচের আমরা এই সেট পোর্শনটাকে, এই সেট ভার্বটাকে বলি রিপোর্টিং ভার্ব। সেট পোর্শনটাকে বলি কি না, রিপোর্টিং ভার্ব। আর এই যে ডবল ইনভার্টেড কমার মধ্যে যে পোর্শনটা থাকে, তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ কি যখন আমরা ট্রান্সফরমেশন করব তখন এগুলো বুঝতে হবে, কাজে লাগে। এবার দেখো যে স্যার এইটা তো বুঝলাম, কিন্তু এই ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাকে কি জানতে হবে? হ্যাঁ, তোমাকে ন্যারেশনটা ভালো করে শিখতে হলে, ট্রান্সফরমেশনটা জানতে হলে মেনলি 4টা জিনিসের প্রয়োজন হয়। এক হচ্ছে টেন্স, তোমাকে একটু টেন্স সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। আচ্ছা, তারপরে প্রোনাউন বলতে যেমন হি থেকে হিম কী করে হয়, সি থেকে হার কী করে হয়, উই থেকে দেম হয়, এইসব জিনিসগুলো তোমার একটু ক্লিয়ার কাট কনসেপ্ট থাকতে হবে। প্রোনাউনটাও তোমাকে একটু জানতে হবে। তৃতীয় ফোর্থ অপশানে কী থাকে না, সেন্টেন্সটা। স্যার সেন্টেন্স বলতে কী আমরা জানবো বা কী সেন্টেন্সের প্রয়োজন হবে এখানে? হ্যাঁ, মেনলি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, এইগুলো সম্বন্ধে তোমাকে একটু ধারণা তোমার থাকা প্রয়োজন আছে। চতুর্থ যে অপশানটা আছে স্যার, সেখানে হচ্ছে চার্টটা কী জিনিস স্যার? না, এই চার্ট বলতে আমি বোঝাতে চাইছি যে যখনই তুমি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যাচ্ছ, তখনই তোমার কিছু ট্রান্সফরমেশান হয়, কিছু স্পেসিফিক ওয়ার্ডের পরিবর্তন হয়। ওই ওয়ার্ডগুলোর কীভাবে পরিবর্তন হয়, তার জন্য তোমার 3টে মতো চার্ট জানলেই যথেষ্ট। তারপরে তুমি সুন্দরভাবে এগুলো ট্রান্সফর্ম করতে পারবে। নেক্সট আছে যে আমি এই চার্টের মধ্যে প্রথমে যে দুটো চার্ট দিয়েছি, সেটা হচ্ছে যে ডাইরেক্ট স্পিচে যদি যেমন থাকে, যে যদি ডাইরেক্ট স্পিচে সাবজেক্ট হিসেবে আই থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে হি বা সি হয়। ডাইরেক্ট স্পিচে যদি ইউ থাকে অবজেক্ট হিসেবে, সেখানে যখন ইনডাইরেক্ট স্পিচে আমি যাচ্ছি হিম বা হার হবে। আর আবার যদি ইউ অবজেক্ট হিসেবে থাকে, হি বা সি হতে পারে। আচ্ছা, মাই যদি সাবজেক্ট হিসেবে থাকে, যেমন মাই নেম, তাহলে সেখানে হিজ বা হার হয়। বোঝা যাচ্ছে যে মাই শুধু থাকলে নয়, মাই নেম হলে যখন আমি ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করব, তখন সেখানে হিজ বা হার হবে। বোঝা গেল প্রথম চারটা। এবার স্যার দ্বিতীয় চারটাতে কি আমরা দেখব, লক্ষ্য করব না, দ্বিতীয় চারটাতে তোমার এই অ্যাডভার্ব থাকে কিছু, এই যেমন নাও থাকলে দেন হয়, অ্যাগো থাকলে বিফোর হয়, হেয়ার থাকলে দেয়ার হয়,
আচ্ছা টুডে থাকলে স্যার কী করবো না, টুডেটাকে আমরা দ্যাট ডেতে পরিবর্তন করাই। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে। টুমোরো যদি থাকে স্যার কী করবো না, টুমোরোটা নেক্সট ডে হবে। হেয়ার থাকলে দেয়ার হবে, আর লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হবে। এইগুলো সব থেকে যখন আমরা প্র্যাকটিস করতে থাকবো, উদাহরণ হিসেবে দেখবো, তখন আরও পরিষ্কার হয়ে যাবে। পরে দেখো কি আছে, পরে আছে যে আমি চলে এলাম এবারে একটা সেন্টেন্সের আমরা প্রত্যেকটা সেন্টেন্স দেখব টাইপ, আর তার কি করে পরিবর্তন করতে হয়। ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্টে কী করে যাব প্রত্যেকটা আমরা জানতে থাকবো। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা প্রথমে নিয়েছি। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কেমন করে ট্রান্সফর্ম করতে হয় তার আগে আমরা জানবো যে স্যার অ্যাসার্টিভ সেন্টেন্সটাই কী না। সাধারণভাবে আমরা যখন কোনো কিছু বলি তখন সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। যেমন আমরা কোনো কিছু, সেখানে না কোশ্চেন মার্ক থাকবে, না কোনো রিকোয়েস্ট থাকবে, না আদেশ থাকবে, কিচ্ছু থাকবে না, না আমি কোনো ইচ্ছে প্রকাশ করছি, কিছু নয়। সাধারণভাবে কোনো কথা যখনই বলবো তখন সেটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন কি না, দ্য ওল্ড ম্যান সেড আই অ্যাম পোর। গরিব মানুষটি বলছে যে আমি গরিব। সে সাধারণভাবে একটা কথা অ্যাসার্ট করছে বা কাউকে বলছে। তাহলে এটা স্যার আমি ডাইরেক্ট স্পিচে আছি, এটা তো আমরা শিখে গেছি স্যার যে এটা কিসে আছে না স্যার এটা ডাইরেক্ট স্পিচে আছে। কারণ কি করে বুঝলাম না এখানে ডাইরেক্ট স্পিচে আছে, যে এটা পরিষ্কার বোঝার একটা উপায় হচ্ছে না স্যার এখানে ডবল ইনভার্টেড কমা আছে সেন্টেন্সটার মধ্যে, আর ডবল ইনভার্টেড কমা থাকা তো ডবল ইনভার্টেড কমা তো আছেই। তার আগে আমরা বুঝে নেবো কি না এটা একটা ক্যাপিটাল লেটারে থাকবে, যে সেন্টেন্সটা স্টার্ট হবে সেটা ক্যাপিটাল লেটারে শুরু হবে। তো স্যার এটাকে আমি ইনডাইরেক্ট স্পিচে কী করে করবো, হ্যাঁ কী করে আমরা ট্রান্সফর্ম করবো স্যার না, এটা ট্রান্সফর্ম করবো স্যার এইভাবে যে এটা তো আছে পাস্ট টেন্সে, রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে, রিপোর্টেড স্পিচটা আছে প্রেজেন্ট টেন্সে। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি, দ্য ওল্ড ম্যান সেড দ্যাট হি ওয়াজ পোর। গরিব মানুষটি বলল যে সে গরিব ছিল। তাহলে স্যার এখানে চেঞ্জ হলো এইভাবে যে আইটাকে হি করালাম, হি করলাম কেন কি না দ্য ওল্ড ম্যানকে বোঝাচ্ছে। তাহলে দ্য ওল্ড ম্যান সেড দ্যাট হি ওয়াজ পোর। এখানে তো আমি দ্য ওল্ড ম্যান আবার রিপিট করতে পারি না, এখানে প্রোনাউনটা আই থেকে ওই জন্য হিতে হলো। তাহলে আমি যখন এই চার্টের কথাটা বলছিলাম যে আইটাকে অনেক সময় হি লিখবো, সি লিখবো। যদি এটা মেল হয় তাহলে হি লিখবো, যদি এটা ফিমেল হয় তাহলে সি লিখবো। বোঝা গেল এখানে কি করে চেঞ্জ করলাম। তার আগে আমি যেটা থার্ড যে একটা চার্টের কথা বলছিলাম ওটা একটু তোমরা দেখো কেমন করে ওটা চেঞ্জ হচ্ছে। ওই থার্ড চার্টটা কোথায় আছে না, এইটা থার্ড চার্টটা হচ্ছে এইটা, যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে, যেটা আমাদের কেসে হলো ওল্ড ম্যানের ক্ষেত্রে। বোঝা গেল। এবার দেখো পরের সেন্টেন্সটা কী আছে, পরের সেন্টেন্সটা কী আছে যে এইটা রিপোর্টিং ভার্বটা কিসে আছে না পাস্ট ইনডিফিনাইটে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকলে ওটাকে পাস্ট ইনডিফিনাইট করবো। এতটা পর্যন্ত তোমাদের বোঝা আছে নিশ্চয়ই। পরে দেখো পরের উদাহরণগুলো তোমরা একটু পজ করো এবং নিজেরা করতে থাকো। যেমন নিশ্চয় উইল সে, এটা একটু আমি করে দিই। নিশ্চয় উইল সে এটাকে কী করে আমরা ইনডাইরেক্ট স্পিচে করবো, এটা তো ডাইরেক্ট স্পিচে আছে না, এটা ডাইরেক্ট স্পিচে আছে এই সেন্টেন্সটা। এটা আমরা যখন করছি এটা ইনডাইরেক্ট স্পিচে হচ্ছে। নিশ্চয়, নিশ্চয় উইল সে, নিশ্চয় বলবে, নিশ্চয় উইল সে দ্যাট হি ওয়াজ টায়ার্ড। নিশ্চয় উইল সে দ্যাট হি ওয়াজ টায়ার্ড। এইখানে মার্ক করে যখনই আমাদের রিপোর্টিং ভার্বটা যদি আমাদের ফিউচার টেন্সে থাকে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচটা যখন ইনডাইরেক্টে যাচ্ছি তখন কিন্তু তার কোনো চেঞ্জ হয় না। এটা যেন মাথায় থাকে যে আমি এতক্ষণ যে আলোচনা করলাম সেগুলো সব পাস্ট টেন্সে ছিল। রিপোর্টিং ভার্বটা সব পাস্ট টেন্সে ছিল, কিন্তু যখন এটা আমরা ফিউচার টেন্সে পাবো রিপোর্টিং ভার্বটাকে, তখন কিন্তু যখন ইনডাইরেক্ট স্পিচে যাব তখন যেটা রিপোর্টিং স্পিচ থাকবে তার কোনো চেঞ্জ হবে না। যেমন নিশ্চয় উইল সে দ্যাট হি ওয়াজ টায়ার্ড। বোঝা গেল। নিশ্চয় উইল সে দ্যাট মার্ক থাকবে যে এটা ফিউচারে আছে, ফিউচারে, আর স্পিচটা চেঞ্জ হচ্ছে না, যা আছে অ্যাজ ইট ইজ থাকছে। নিশ্চয় উইল সে দ্যাট হি ওয়াজ টায়ার্ড।
এবার তোমাদের কাজ হবে এইগুলো তোমরা একটু করো, ভিডিওটাকে পজ করবে এবং তোমরা এটা উত্তর করতে থাকবে। কি আছে না, ইউ সেড, তুমি বলবে ইউ সেড, তুমি বলেছিলে, তুমি কি বলেছিলে, তুমি বলেছিলে ইট ইজ ভেরি হট। তাহলে এর অ্যান্সার কী হবে স্যার, না এটা ইনডাইরেক্ট স্পিচে আমি যখন যাব তখন এটাকে এইভাবে লিখবো যে ইউ সেড দ্যাট, তুমি বলেছিলে যে, ইউ সেড দ্যাট। এটা কিসে আছে স্যার, না স্যার রিপোর্টিং ভাবটা স্যার এখানে পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচটা স্যার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তো স্যার এটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইটে, তাই না? তাহলে ইউ সেড দ্যাট, তুমি বলেছিলে যে, ইট ওয়াজ, এটা স্মল লেটারে হবে, ইউ সেড দ্যাট ইট ওয়াজ ভেরি হট, তুমি বলেছিলে যে এটা খুব গরম ছিল, বোঝা গেল? পরে দেখো, পরে এইবার আমি 3টা তোমাদের টাস্ক দিয়েছি, তোমরা ভিডিওটাকে পজ করবে এবং এগুলোর অ্যান্সার করতে থাকবে, দিয়ে আমার সাথে মেলাবে। যে দীপা সেজ মাই মাদার ইজ বিউটিফুল, তাহলে এইটার অ্যান্সার কি হবে, না দীপা সেজ দ্যাট, এটা কিসে আছে, না স্যার এখানে রিপোর্টিং ভাবটা স্যার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, আর এখানে স্যার রিপোর্টেড স্পিচটাও স্যার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে তো এখানে কোনো সমস্যারই কথা নয়, এখানে যা আছে একই হবে, পুরোটাই ট্রান্সফরমেশন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়ে যাবে। তাহলে দীপা সেজ দ্যাট, দীপা বলে যে দেখো এবার দীপাটা হচ্ছে কি না একটা ফিমেলের কথা আমরা বলছি, তাই না, ফিমেল, তো এখানে মাইটা দীপাকেই বোঝাচ্ছে, মাই মাদার। আমি একটু আগে তোমাদের যখন বলছিলাম যে মাইটা অনেক সময় কি হয়ে যায়, মাইটা হিজ বা হার হয়, এখানে হার হবে, তাই না? কারণ কি, আমি দীপাটা হচ্ছে স্ত্রীলিঙ্গের কথা বলছি বলে এখানে হার হয়ে যাবে। তাহলে দেখো আমি যখন ট্রান্সফর্ম করছি যে দীপা সেজ দ্যাট, দীপা বলে যে হার মাদার ইজ বিউটিফুল, দীপা বলে যে তার মা সুন্দর। তাহলে বোঝা গেল এখানে কী করে ট্রান্সফরমেশন হলো, যে রিপোর্টিং ভাবটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, রিপোর্টেড স্পিচটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেই জন্য পুরোটা ট্রান্সফরমেশনই আমরা কোন টেন্সে করব স্যার, না পুরোটা ট্রান্সফরমেশনই আমরা স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব, এখানে কোনো চেঞ্জ হবে না। পরেরটা নেক্সট কী আছে দেখো, যে হি উইল সে যদু ইজ ক্লেভার, এইখানে স্যার রিপোর্টিং ভাবটা তো স্যার ফিউচার টেন্সে আছে আর রিপোর্টেড স্পিচটা স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এখানে চেঞ্জ হবে না, যা আছে একই বসবে। তাহলে হি উইল সে বলবে যে হি উইল সে দ্যাট যদু ইজ ক্লেভার, এখানেও কোনো চেঞ্জ হচ্ছে না স্যার, যা নাম আছে সেটাই হবে। সে বলবে যে হি উইল সে দ্যাট যদু ইজ ক্লেভার, তাহলে এখানে একটা স্যার আমরা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি যে দ্যাট সব জায়গায় আসছে। তাহলে কি আমরা দ্যাটটা প্রত্যেকটা জায়গায় ইউজ করতে পারবো না স্যার? প্রত্যেকটা জায়গায় তো দ্যাট ইউজ করা যাবে না, তার জন্য কিছু স্পেসিফিক রুল রেগুলেশন আছে যেগুলো আমরা আস্তে আস্তে শিখতে থাকবো, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দ্যাট দিয়ে চেঞ্জ করাই। স্যার পরেরটা আছে যে দ্য বেগার সেড ইউ আর ভেরি কাইন্ড, তাহলে এটার কি উত্তর হবে স্যার, না এখানে সেড যে আছে এটা পাস্ট টেন্সে আছে স্যার, সিম্পল পাস্টে, আর স্যার রিপোর্টেড স্পিচটা স্যার আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে এর চেঞ্জটা কি করে হবে, দ্য বেগার সেড দ্যাট হি ওয়াজ ভেরি কাইন্ড, তার স্যার এখানে হিটা স্যার এখানে বেগার নয়, হিটা কোনো একজন থার্ড ব্যক্তি, যে কিনা আমি ধরে নিতে পারি কেউ একজন তাকে কিছু দান করেছিল, সেই জন্য সে তার কাছে কাইন্ড হয়েছে, থার্ড ব্যক্তিটা হি এসছে। দ্য বেগার সেড দ্যাট হি ওয়াজ ভেরি কাইন্ড, এখানে মনে রাখতে হবে এই হিটা কিন্তু বেগার নয়, অন্য কোনো ব্যক্তির সম্বন্ধে কথা হচ্ছে। পরেরটা দেখো, পরেরটা আছে যে হ্যাঁ এইটা সব থেকে একটা সহজ পোর্শন, তোমাদের এটা মনে রাখাটা খুবই সহজ, এখানে কোনো কিছু চেঞ্জ হয় না স্যার, এখানে কোনো কিছু চেঞ্জ হয় না, যেরকম থাকে স্যার অ্যাডজেক্টিভ বসিয়ে দিব আমরা, উত্তর দেখব, প্রশ্ন দেখব, উত্তর করব। ইউনিভার্সাল ট্রুথ, যার বাংলা হচ্ছে স্যার চিরন্তন সত্য,
সব দিনের জন্য যেটা সত্য, বা ডেলি হ্যাবিট, যেইগুলো হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা রেগুলার করে থাকি সেগুলোকে বলা হয় ডেলি হ্যাবিট। এই যেমন বাবা বললেন, ফাদার সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বাবা বললেন যে সত্যতাই সব থেকে ভালো উপায় বা পদ্ধতি। তাহলে এখানে ফাদার সেড, বাবা বললেন, ফাদার সেড, তোমার মাথায় কি এসছে যে ফাদার সেড দ্যাট অনেস্টি ওয়াজ হবে না স্যার, এখানে ওয়াজ হবে না স্যার, এইখান থেকে একটু চেঞ্জ হবে স্যার, এখানে ওয়াজ দিলে ভুল হবে স্যার, এইখানে হবে কি না ফাদার সেড দ্যাট অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। স্যার এখানে তো কোনো কিছু চেঞ্জ হলো না, না হবে না। যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে, এটা প্রেজেন্টে থাকলে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকলেও এর কোনো চেঞ্জ হবে না স্যার, যা আছে অ্যাজ ইট ইজ থাকবে, এটা যেন মনে থাকে। তবে হ্যাঁ, তার আগে তোমাকে চিনতে শিখতে হবে যে কোনটা ইউনিভার্সাল ট্রুথ, কোনটা ডেলি হ্যাবিট। এগুলো তুমি প্র্যাকটিসের সাথে সাথে এগুলোর সাথে তোমার পরিচয় ঘটবে, আস্তে আস্তে তুমি এগুলো শিখতে পারবে। যে দ্য ফাদার সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আরও কিছু উদাহরণ আছে, যেমন আমি বলতে পারি হি সেড দ্যাট দ্য সান রিভলভস, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। তুমি যেগুলো জেনে এসেছো ছোটোবেলা থেকে, যেইগুলো সত্যি, সেইগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। পরে উদাহরণ দেখো কি আছে, দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। হ্যাঁ, এখানে বুঝে নিতে হবে যে স্যার এখানে কি করে বুঝবো না যে হ্যাঁ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। কে ঘোরে না, পৃথিবীটাই সূর্যের চারদিকে ঘোরে, এটাই সত্য। তুমি এতদিন শুনে চলে এসেছো বা এতদিন শুনেছ, তাহলে কি হবে না দ্য টিচার said that the teacher said that the earth moves around the sun। স্যার এখানে কোনো কিছু চেঞ্জ হলো না, যা ছিল সেটাই বসালাম। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও এবং রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্সে থাকা সত্ত্বেও এদের কোনো চেঞ্জ হলো না, যা ছিল একই রকমভাবে করলাম। পরেরটা দেখো কি আছে না, দে সেড ম্যান ইজ মোর্টাল। তারা বলল যে মানুষ হচ্ছে নশ্বর, সবার মৃত্যু আসে একদিন না একদিন। তাহলে স্যার এটার উত্তর কেমন করে করব না স্যার, আমি তো অলরেডি জেনে গেছি। দে সেড, তারা বলল, দ্যাট, যে, কি না, ম্যান, দ্য ম্যান, দে সেড দ্যাট ম্যান ইজ মর্টাল। তারা বলল যে মানুষ হচ্ছে নশ্বর। পরেরটা তাহলে তুমি করো, রিমি সেড মাই গ্র্যান্ডফাদার বাথস ইন দ্য গঞ্জেস এভরি মর্নিং। এইখানে স্যার এটা চিরন্তন সত্য নয়, কিন্তু এটা স্যার দৈনন্দিন অভ্যেসকে বোঝাচ্ছে। তাহলে রিতম বলল, রিতম কি বলল না অভ্যেস বলল তার ঠাকুরদার। রিতম সেড দ্যাট, স্যার এখানে রিতম তো একজন মেলকে বোঝাচ্ছে, তাহলে এই মাইটাকে আমি হিজ করব, হার করব না। তাহলে রিতম সেড দ্যাট হিজ গ্র্যান্ডফাদার baths in the Ganges every morning। স্যার এখানে রিতম তার ঠাকুরদার অভ্যেসের কথা বলছে, সেই জন্য স্যার এটা দৈনন্দিন অভ্যেস বোঝাচ্ছে। পরে এই যে আমি যখন বললাম যে থার্ড চারটার কথা, আর একটু আমি বলে নিই, যখন এটা রিপোর্টিং ভার্বটা স্যার সেটটা মেনলি সেটই থাকে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে স্যার সেটা পাস্ট কন্টিনিউয়াসে হয়। যদি রিপোর্টিং ভার্বটা স্যার পাস্টে থাকে, রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট পারফেক্টে থাকে, তাহলে সেটা পাস্ট পারফেক্ট হয়। স্যার রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে এবং রিপোর্টেড স্পিচটা যদি স্যার পাস্ট ইনডিফিনাইটে থাকে, তাহলে স্যার চেঞ্জ করে যখন ইনডাইরেক্ট স্পিচে যাবো স্যার তখন সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। স্যার রিপোর্টিং ভার্বটা যদি আমি পাস্টে দেখি এবং রিপোর্টেড স্পিচটা যেটা ডাইরেক্ট স্পিচটাকে যদি স্যার আমি পাস্ট কন্টিনিউয়াসে দেখি, আর যেটা চেঞ্জ যখন আমি করতে যাব ইনডাইরেক্টটা, তাহলে স্যার সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এবার এইটা আমি যখন এই চেঞ্জগুলো আমি যখন পরপর
এক্সাম্পল দিয়ে তোমাদের ট্রান্সফরমেশন শেখাচ্ছি, তখন তোমরা এগুলোর সাথে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্সটা বলতে আমরা বুঝি যে বাক্যের দ্বারা কোনো আদেশ, নির্দেশ, অনুরোধ বোঝায় বা উপদেশ বোঝায়, সেই সেন্টেন্সটাকে স্যার আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। বোঝা গেল? যে কোনো কিছু আদেশ বোঝাবে, নির্দেশ বোঝাবে বা উপদেশ বোঝাবে। যেমন আমি একটা উদাহরণ অলরেডি দিয়ে রেখেছি, কি না, রিতা সেড টু রিমি ক্লোজ দ্য ডোর। রিতা রিমিকে বলল যে দরজাটা বন্ধ কর। তাহলে এখানে কি বুঝতে পারছো তুমি, যে রিতা রিমিকে অর্ডার দিয়েছে যে তুমি দরজাটা বন্ধ করো। এইটা ট্রান্সফরমেশন কি করে করব? তাহলে লিখে নিতে পারি আমি এখানে অর্ডার দিয়েই করব, কারণ আমি সেন্টেন্সটার মাধ্যমে বুঝতে পারছি যে তাকে সে অর্ডার করেছে। তাহলে রিতা অর্ডার্ড রিমি টু ক্লোজ দি ডোর। তাহলে স্যার এখানে আমি কি চেঞ্জ দেখতে পেলাম না, স্যার এখানে সেট টু থাকলেও আমি কিন্তু এখানে টোল্ড বসাচ্ছি নি বা দ্যাট আনছি নি। এখানে স্যার এসছে টু ইনফিনিটিভ। স্যার টু ইনফিনিটিভ মানেই তো আমি জেনেছি এটা কি বোঝায় না স্যার, এটা টু ইনফিনিটিভ মানে বোঝায় একটা ইনফিনিটিভ। টু ভার্বের আগে স্যার আমি টু দেখলে তো বুঝি যে এটা একটা ইনফিনিটিভ। হ্যাঁ, তুমি ঠিকই জেনেছো, এটা একটা ইনফিনিটিভ। হ্যাঁ স্যার, এখানে যখনই এরকম অর্ডার সম্বন্ধীয় কোনো সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, যে ক্যাচ দ্য ফিশ, পুট অফ দ্য লাইট, ক্লোজ দ্য ডোর, কাম হেয়ার, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, এই টাইপের যদি আমি সেন্টেন্সগুলো স্যার দেখি, তাহলে সেখানে আমি লিখি যা থাকে তাই লিখি, তার আগে ভার্বের আগে আর একটা আমি টু বসাই দিয়ে ইনফিনিটিভ করে ওটাকে চেঞ্জ করাই স্যার। তাহলে রিতা অর্ডার রিমি টু ক্লোজ দ্য ডোর। এখানে কোনো টেন্সের সম্বন্ধেও চিন্তা করার দরকার নেই, এমনি এটা হচ্ছে। তাহলে স্যার এটা আমি মোটামুটি বুঝতে পেরেছি। পরে যাই, পরেরটা আছে দেখো, অন্য একটা টাইপ আছে যে দ্য ফাদার সেড টু দ্য সন ডু নট রান ইন দ্য সান। বাবা এখানে তার সন্তানকে বলছেন, কি বলছেন না স্যার, এখানে বারণ করছেন যে যাতে সে রৌদ্রে দৌড়াদৌড়ি না করে। তাহলে স্যার এক্ষেত্রে আমি অ্যাডভাইস ইউজ করি। কি ইউজ করি না, এখানে স্যার বুঝতে পেরেছি যে বাবা এখানে উপদেশ দিচ্ছেন বা বারণ করছেন। তাহলে দ্য ফাদার অ্যাডভাইসড দ্য সান নট টু রান ইন দ্য সান। স্যার এখানে বারণ বোঝাচ্ছে, এই জন্য স্যার আমি নট আনবো প্রথমে, তারপরে স্যার ইনফিনিটি তো শিখেছি, ইনফিনিটিভ বসাবো। ফাদার অ্যাডভাইসড, বাবা উপদেশ দিলেন, দ্য সান সন্তানকে, নট টু রান দৌড়াতে না। নট এনেছি স্যার ইনফিনিটিভের আগে, কারণ এখানে নেগেটিভ অর্থে বোঝাচ্ছে, বারণ করছেন বাবা, সেই জন্য নট আনলাম। তারপরে টু রান স্যার, কারণ আগেরটাতে আমি শিখেছি অর্ডার দিলে ক্লোজ হয়, যেমন টু ক্লোজ করেছি, একইভাবে এখানে টু রান করেছি। কিন্তু তার সাথে কি পার্থক্য আগের সেন্টেন্সটার সাথে, না স্যার এখানে জাস্ট একটা নট এনেছি। কেন এনেছি না, এখানে ডু নট লেখা আছে, অলরেডি বারণ করা আছে স্যার, ওই জন্য নট এনেছি। তাহলে দ্য ফাদার অ্যাডভাইস দ্য সন নট টু রান ইন দি সান। স্যার অন্যভাবে কি এটা আমি অন্য কোনোভাবে করতে পারবো? হ্যাঁ স্যার, আরও একটা উপায় আছে, সেটাকে তুমি যদি মনে রাখতে পারো তাহলে এর থেকে তোমার কাছে হয়তো ওটা আর একটু সহজ মনে হতে পারে। দ্য ফাদার ফরওয়ার্ড দ্য সান, বাবা বারণ করলেন সন্তানকে। ফাদার ফরওয়ার্ড দ্য সন টু রান ইন দি সান। এখানে স্যার ফরওয়ার্ড বলতে বারণ করা বোঝায়, বারণ। বাবা বারণ করেছেন, ফাদার ফরওয়ার্ড, বাবা বারণ করেছেন দ্য সন পুত্রকে, টু রান ইন দ্য সান রৌদ্রে দৌড়াদৌড়ি করতে। বোঝা গেল? দ্বিতীয় উপায়ও তোমরা করতে পারো এটাকে। পরে আরও আছে, আমি পরের দিন যখন আবার নেরেশন নিয়ে আর একটা ভিডিও বানাবো তখন আরও শেষ করব। আমি আরও কয়েকটা উদাহরণ আছে, হিউজ উদাহরণ আছে, তোমাদের কোনো চাপ নেই, তোমরা করতে থাকো সাথে সাথে, জাস্ট প্র্যাকটিস করতে থাকো সাথে, তবেই তোমাদের হবে। ইন্টারোগেটিভ সম্বন্ধেও আমি একটু আলোচনা করে দেবো পরের দিন। বোঝা গেছে? আজকে এই পর্যন্ত থাক, তোমরা এগুলো প্র্যাকটিস করো, এবং যদি কোনো সমস্যা আসছে তোমাদের তো আমাকে কমেন্ট সেকশানে তোমরা জানাতে পারো।